হিসাব বিজ্ঞান ক্লাসে সবাইকে স্বাগতম। গত ক্লাসে আমরা জাবেদা অধ্যায় আলোচনা করেছিলাম। আজকে সেকেন্ড প্রেজেন্টেশনে আমরা শেষ করে দেব। নিয়েছি আজকে আমরা জাবেদা অধ্যায় শেষ করে আগামী ক্লাসে ইনশাআল্লাহ পরবর্তী ক্লাস পাঠে চলে যাব। ষষ্ঠ অধ্যায় জাবেদা। আজকের পাঠ শেষে আমরা ডেবিট নোট তৈরি করতে পারবো, ক্রয় জাবেদা তৈরি করতে পারবো, প্রারম্ভিক জাবেদা দাখিলা প্রদান করতে পারবো, সমন্বয় জাবেদা দাখিলা প্রস্তুত করতে পারবো এবং সমাপনী জাবেদা দাখিলা প্রস্তুত করতে পারবো। প্রথমে আমরা সৃজনশীল 4 নিয়ে আলোচনা করব, এরপর সৃজনশীল 5 দুটি শেষ করার চেষ্টা করব। সৃজনশীল 4 খান কম্পিউটার্স এর 2017 সালের জুলাই মাসের লেনদেন সমূহ নিম্নরূপ। স্যার জি কবে করেন? এখন কথা বলো না। জুলাই 5 মাহি কম্পিউটার্স থেকে প্রতিটি 36,000 টাকা দরে 8টি কম্পিউটার ক্রয়, কারবারি বাট্টা 6%, চালান নং 509, বহন খরচ 1,500 টাকা। জুলাই 15 রাজু কম্পিউটার্স থেকে প্রতিটি 40,000 টাকা দরে 6টি কম্পিউটার ক্রয়, চালান নং 311, কারবারি বাট্টা 5%, প্যাকিং খরচ 500 টাকা। জুলাই 20 কম্পিউটার নষ্ট থাকায় 3টি কম্পিউটার রাজু কম্পিউটার্সকে ফেরত দেওয়া হলো, ডেবিট নোট নং 500। এখানে মাত্র 3টা লেনদেন, এই প্রশ্নে মাত্র 3টা লেনদেন। যাদেরকে আনমিউট রেখেছি তারা মাঝে মধ্যে রেসপন্স করবে। 3টা লেনদেন। এখন দেখো এখান থেকে প্রশ্নগুলি কি। ক জুলাই মাসে খান কম্পিউটার্স এর ক্রয় সংক্রান্ত আনুষঙ্গিক খরচের পরিমাণ। আনুষঙ্গিক খরচ জুলাই মাসের তথ্য অবলম্বনে একটি ডেবিট নোট তৈরি করো। গ উপযুক্ত লেনদেনগুলোর সাহায্যে খান কম্পিউটার্স এর একটি ক্রয় জাবেদা প্রস্তুত করো। এবার আসো ক প্রশ্নটা দেখো। জুলাই মাসে খান কম্পিউটার্স এর ক্রয় সংক্রান্ত আনুষঙ্গিক খরচের পরিমাণ নির্ণয়। দেখো এখানে আনুষঙ্গিক খরচ বলতে আমরা কি বুঝি? ক্রয়ের সাথে যে খরচটা থাকে, ক্রয়ের সাথে যে খরচটা আছে ক্রয়কৃত খরচ ছাড়া, যেমন এখানে আছে বহন খরচ, এটা হচ্ছে আনুষঙ্গিক খরচ। 15 তারিখে আছে প্যাকিং খরচ 500 টাকা, এটাকে বলা হয় আনুষঙ্গিক খরচ। এটাকে বলা হয় আনুষঙ্গিক খরচ। এখানে মাত্র খান কম্পিউটার্স মাহি এবং রাজু কম্পিউটার্স থেকে ক্রয় করেছেন 2টি লেনদেন, আর একটা লেনদেন আছে ফেরত দিয়েছেন। তাহলে ক্রয়ের সাথে যে খরচটা সেটা হচ্ছে আনুষঙ্গিক খরচ। ক্রয়ের জন্য বহন খরচ 1,500 টাকা এবং 15 তারিখে আছে প্যাকিং খরচ 500 টাকা। এই দুইটা হচ্ছে আনুষঙ্গিক খরচ। অর্থাৎ ক্রয়ের যে প্রশ্ন সেখানে উত্তর হবে আনুষঙ্গিক খরচের পরিমাণ 5 তারিখে হবে বহন খরচ 1,500 টাকা এবং 15 তারিখে হবে প্যাকিং খরচ 500 টাকা, অর্থাৎ 2,000 টাকা। 20 তারিখে আনুষঙ্গিক খরচ নাই, সেখানে ফেরত দেওয়া হয়েছে। 20 তারিখে ফেরত দেওয়া হয়েছে। তাহলে আমরা ক্রয়ের উত্তর কিভাবে করব দেখো। 4 ক ক্রয় সংক্রান্ত আনুষঙ্গিক খরচের পরিমাণ নির্ণয়। এখানে আমরা সবটা কিভাবে আঁকবো? তারিখ, বিবরণ, টাকা, টাকা। আমরা টাকার ঘর একটা দিলেও হয়, কিন্তু 2টা টাকার ঘর দিলে দেখতে সুন্দর হয়। তো দেখো 5 তারিখে বহন খরচ ছিল 1,500 টাকা। 5 তারিখে বহন খরচ কত ছিল? 1,500 টাকা। জুলাই 5 বহন খরচ 1,500 টাকা এবং জুলাই 15 প্যাকিং খরচ ছিল 500 টাকা, মোট 2,000 টাকা। যোগ করে ক্লোজ করে দিব। তাহলে ক্রয় সংক্রান্ত আনুষঙ্গিক খরচের পরিমাণ কত? 2,000 টাকা। জি, জুলাই 5 ছিল বহন খরচ
এবং জুলাই 15 ছিল প্যাকিং খরচ। অর্থাৎ যে পণ্যটা ক্রয় করেছি সেটার দাম ছাড়া অন্য যে খরচ সেটাকে বলে আনুষঙ্গিক খরচ। যে পণ্যটা ক্রয় করব সেটার মূল্য ছাড়া এর সাথে আর যে খরচগুলি হয় সেটাকে বলে আনুষঙ্গিক খরচ, যেটাকে আমরা ক্রয়ের সাথে যোগ করে থাকি। এবার আসো ক্ষয়ের প্রশ্ন। জুলাই মাসের তথ্য অবলম্বনে একটি ডেবিট ভাউচার তৈরি করো। কি করব? ডেবিট ভাউচার তৈরি। এখন ডেবিট ভাউচার তৈরি হবে 20 তারিখের লেনদেন দ্বারা। এখন আমাদেরকে জানতে হবে ডেবিট ভাউচার কি এবং কে তৈরি করে, কিভাবে তৈরি করে সেটা তো অবশ্যই দেখো। ডেবিট নোট ভাউচার না, ডেবিট নোট। ডেবিট নোট পণ্য ক্রয় করার পরে যদি কোনো কারণে ফেরত দিতে হয় তাহলে ডেবিট নোট তৈরি করা হয়। ডেবিট নোট তৈরি করেন ক্রেতা। ডেবিট নোট তৈরি করেন ক্রেতা। দেখো এখানে খান কম্পিউটার্স হচ্ছে ক্রেতা, আর মাহি কম্পিউটার্স এবং রাজু কম্পিউটার্স এদের কাছ থেকে খান কম্পিউটার্স পণ্য ক্রয় করেছে, অর্থাৎ কম্পিউটার ক্রয় করেছে। তো দেখা গেল 20 তারিখে গিয়ে 3টি কম্পিউটার ফেরত দিয়েছে রাজু কম্পিউটার্সকে। এই যে রাজুর কাছ থেকে 15 তারিখ যেটা ক্রয় করেছিলাম সেখান থেকে 3টি কম্পিউটার নষ্ট থাকার কারণে ফেরত দেওয়া হয়েছে। এখন এই যে খান কম্পিউটার্স সে রাজু কম্পিউটার্সকে একটা ডেবিট নোট লিখে পাঠাবে। এই 3টি কম্পিউটারের মূল্য সহ সেখানে এবং তার হিসাবকে ডেবিট করা হবে, এই লিখে তার কাছে ডেবিট করা হয়েছে এই লিখে পাঠানো হবে। তাহলে ডেবিট নোট তৈরি করা হয় কখন? পণ্য ফেরতের সময়। পণ্য ফেরতের সময়, অর্থাৎ ক্রয়কৃত পণ্য যদি ফেরত দেয় তাহলে ডেবিট নোট তৈরি করতে হবে। এবং ডেবিট নোট কে তৈরি করবেন? ক্রেতা। ডেবিট নোট কে তৈরি করে? ক্রেতা। এখানে ক্রেতাকে খান কম্পিউটার্স। তাহলে খান কম্পিউটার্স ডেবিট নোট তৈরি করবে। দেখো আমরা কিভাবে ডেবিট নোট তৈরি করব। 4 খ খান কম্পিউটার্স এর ডেবিট নোট তৈরি করা হলো। প্রশ্নের সাথে মিল রেখে লিখবো। আমরা প্রথমে একটা বাউন্ডারি তৈরি করব। প্রথমে বাউন্ডারি তৈরি করব। বাউন্ডারি মাঝামাঝি যে প্রতিষ্ঠান ডেবিট নোট তৈরি করবে তার নাম এবং ডেবিট নোট লিখব মিডল পয়েন্টে, উপরে মিডল পয়েন্ট। এরপর বাম দিকে ডেবিট নোট থাকবে, ডান দিকে তারিখ থাকবে। বাম দিকে ডেবিট নোট থাকবে, ডান দিকে তারিখ থাকবে। এরপরে দেখো প্রাপকের নাম, অর্থাৎ আমি যে এই কম্পিউটারটা ফেরত পাঠালাম কাকে? রাজু কম্পিউটার্সকে। রাজু কম্পিউটার্সকে। তার ঠিকানা যদি থাকতো ওখানে লিখে দিতাম, ঠিকানা নাই খালি রাখবো। আর সূত্রটা হচ্ছে এই যে ডেবিট নোটটা কিসের ভিত্তিতে করেছি সেটা। ক্রয় করেছিলাম সেটা ফেরত দেওয়ার জন্য, এই জন্য লিখেছি ক্রয়। তারপর চালান নং 311, অর্থাৎ রাজু কম্পিউটার্সের কাছ থেকে যে ক্রয় করেছিলাম সেখানে চালান নং ছিল 311 এবং এটার তারিখ ছিল 15 জুলাই 2017। 15 জুলাই, এই জন্য 15/7/2017 লিখেছি সূত্রে। এরপরে সবটা কিভাবে হবে? ক্রমিক নং, মালের বিবরণ ও ফেরত, আর পরিমাণ টাকা। সবটা হবে ক্রমিক নং, মালের বিবরণ ও ফেরত বা ফেরতের কারণ, পরিমাণ টাকা। তাহলে 3টা কলাম হবে। ক্রমিক নং এর ঘরে হবে আমি একটা পণ্য ফেরত দিয়েছি এই জন্য 1 নং। যদি আরো কোনো পণ্য ফেরত দিতাম আরো নম্বর হতো, আরো বিবরণে হতো। তো এখানে কি লেখা হবে? বিবরণের ঘরে দেখো প্রতিটি 40,000 টাকা ধরে 3টি কম্পিউটার নষ্ট থাকায় ফেরত পাঠানো হবে। এখন এই 40,000 টাকা কোথায় পেলাম? ওই যে 15 তারিখে দেখো, 15 তারিখে বলা আছে রাজু কম্পিউটার্স থেকে 40,000 টাকা করে পণ্য ক্রয় করেছিলাম, কম্পিউটার ক্রয় করেছিলাম। তো এখন 3টা ফেরত দিয়েছি, তাহলে 40 × 3 1,20,000 টাকা। 1,20,000 টাকা। এখান থেকে কারবারি বাট্টা বাদ দিতে হবে, কারণ যখন ক্রয় করেছিলাম তখন কারবারি বাট্টা ছিল, এই জন্য এখান থেকেও কারবারি বাট্টা বাদ দিতে হবে। তাহলে দেখো 1,20,000 টাকার যদি 5% হয় কারবারি বাট্টা 6,000 টাকা হবে। কারবারি বাট্টা 6,000 টাকা হবে।
পার্সেন্টেজ বের করা এটা অনেকেই পারে, 100 দ্বারা ভাগ আর পার্সেন্টেজের 5, এই 5 দ্বারা গুণ, অথবা 1,20,000 গুণ 5 শতকরা চিহ্ন চাপলি এটা পাওয়া যাবে। তো কারবারি বাট্টা কত? 6,000 টাকা। বিয়োগ করলে কত আসে? 1,14,000 টাকা। 1,14,000 টাকা। তারপরে আমাকে টাকাটা কথায় লিখতে হবে, আবার ক্রয় ব্যবস্থাপকের স্বাক্ষর কথাটাও লিখতে হবে। এভাবে আমরা পূর্ণাঙ্গ একটা ডেবিট নোট তৈরি করব। এখানে একটা বিষয় লক্ষণীয়, দেখো বিবরণের পরে এখানে বলা আছে ফেরত পণ্যের মূল্য দ্বারা আপনাদের হিসাবকে ডেবিট করা হবে। ফেরত পণ্যের মূল্য দ্বারা আপনাদের হিসাবকে ডেবিট করা হবে। তার মানে হচ্ছে আমি যখন, অর্থাৎ খান কম্পিউটার যখন পণ্যটা ক্রয় করেছিল তখন ক্রয় হিসাব ডেবিট আর রাজু কম্পিউটার্স ক্রেডিট লিখেছিল। রাজু কম্পিউটার্স ক্রেডিট লিখেছিল। এখন যেহেতু ফেরত দিয়ে দিয়েছি তাহলে এই টাকাটা কম, এই টাকাটা কমে যাবে, এই জন্য রাজু কম্পিউটার্স এখন ডেবিট হয়ে যাবে। এই জন্য বলা হয়েছে ফেরত পণ্যের মূল্য দ্বারা আপনার হিসাবকে ডেবিট করা হয়েছে। আপনার হিসাবকে ডেবিট করা হয়েছে, এই কথাটা কিন্তু গুরুত্বপূর্ণ। এই ডেবিট নোটে এই কথাটা অবশ্যই থাকতে হবে এবং এটা জানা থাকতে হবে এবং কি লিখতে হবে এটা বুঝতে হবে। প্রথমে আমি লিখবো কি পণ্য ফেরত দিয়েছি সেটার বিবরণ, অর্থাৎ ওই যে পণ্যের বিবরণ এবং ফেরতের কারণ, কেন ফেরত দিয়েছি? নষ্ট থাকার কারণে। ওখানে বলেছি নষ্ট থাকার কারণে। আর বাদটা যাবে, কারবারি বাট্টা বাদ দিতে হবে। ওই লেনদেনের সময় যে কারবারি বাট্টা ছিল সেটা বাদ দিতে হবে। আর এই কথাটা অবশ্যই রাখতে হবে, ফেরত পণ্যের মূল্য দ্বারা আপনাদের হিসাবকে ডেবিট করা হলো। শেষে টাকা লিখতে হবে কথা এবং ডান দিকে ক্রয় ব্যবস্থাপক স্বাক্ষর। স্যার টাকা দেখা যাচ্ছে না, ওই স্ক্রিনে আরো অপশন আছে। এ তানভীর আস্তে কথা বলো। কি রে? আচ্ছা, এরপরে আসো, তোমরা দেখা যায় পরীক্ষার সময় দেখি এই যে ডেবিট নোট, চালান, ক্যাশ মেমো, এগুলো অর্ধেক পেজে লেখা, কিন্তু অর্ধেক পেজে লেখা যাবে না, এটাকে পুরোপুরি পেজে লিখতে হবে। পুরোপুরি পেজে লিখতে হবে। ছোট করে লিখবা না, বড় করে আঁকবা। বড় করে আঁকলে সুন্দর হয়। এমনিতে এখানে নাম্বার কম দেওয়া হয়, সুন্দর হলে 4-এ 4 দেওয়া হবে, অন্যথায় এখানে আমরা 3 দিই। তো যতদূর সম্ভব এটাকে সুন্দর করার চেষ্টা করবে, তাহলেই কেবল পুরো নাম্বার পাবে। এরপর আসো গয়ের উত্তর। উপযুক্ত লেনদেনগুলোর সাহায্যে খান কম্পিউটার্সের একটি ক্রয় জাবেদা প্রস্তুত। গত ক্লাসে আমরা ক্রয় জাবেদা প্রস্তুত করেছি। প্রথমে আমাদের ক্রয় জাবেদার ছক আঁকতে হবে, আঁকাটা জানতে হবে। এরপর দেখো ক্রয় জাবেদায় কি লেখা হয় সেটা আমাদের জানতে হবে। ক্রয় জাবেদায় লেখা হয় ধারে ক্রয়। ক্রয় জাবেদায় লেখা হয় কি? ধারে ক্রয়, বাকিতে ক্রয়। তো এখানে দেখো বাকিতে ক্রয় আছে দুটি, জুলাই 5 এবং 15। এই যে মাহি কম্পিউটার্স থেকে এত টাকা ধরে এতটি কম্পিউটার, এখানে নগদে বলে নাই, নাম আছে, তাহলে বাকিতে। এই বিষয়টা আমি ওই যে ওই ক্লাসে আলোচনা করেছিলাম, শুক্রবারের ক্লাসে। এরপর দেখো জুলাই 15 নাম আছে, নগদ বাকি উল্লেখ নাই, তাহলে এটা বাকিতে। তাহলে ক্রয় বইয়ে শুধুমাত্র বাকিতে ক্রয় লেনদেনগুলি অন্তর্ভুক্ত হবে। এখানে ফেরত এটা আসবে না, কিন্তু ফেরত এই ক্রয় বইতে আসবে না, শুধুমাত্র বাকিতে ক্রয় বই। তাহলে বাকিতে ক্রয় আছে দুটি লেনদেন, 5 জুলাই এবং 15 জুলাই। তাহলে ক্রয় জাবেদায় কি আসবে? এই দুটি লেনদেন আসবে। এবার আসো ক্রয় জাবেদার ছক আমরা কেমনে আঁকবো, কিভাবে আঁকবো দেখো, এটা আমরা দেখিয়েছি। এরপর আসো গ, খান কম্পিউটার্স ক্রয় জাবেদা। এভাবে ছক হবে 1 2 3 4 5 6। হিডিংটা কি হবে দেখো, তারিখ, ক্রেডিট হিসাব খাত, শর্ত, চালান নং, সূত্র, ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। এখানে পাওনাদার হিসাব লেখা যায়, প্রদেয় হিসাব আধুনিক নাম পাওনাদারের, এজন্য আমরা প্রদেয় হিসাব লিখব। ছকটা অবশ্যই আমাদের জানা থাকতে হবে। ক্রয় জাবেদার ছক জানলে অঙ্কটা খুবই সহজ। অঙ্ক, ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, এগুলি খুবই সহজ অঙ্ক। ছকটা আয়ত্তে আনতে হবে। এরপরে 2-3টা অঙ্ক প্র্যাকটিস করলে দেখা যায় পরীক্ষা এটা অবশ্যই দিতে পারবে। দেখো তারিখ, ক্রেডিট হিসাব খাত, শর্ত, চালান নং, সূত্র, ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব। এখানে
এই যে ক্রয় জাবেদার যে দাখিলাটা, সেটা হচ্ছে ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। অর্থাৎ বাকিতে ক্রয় করলে কি হয়? ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট, সেটাই তো। ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার, ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। আচ্ছা বুঝলাম। এখানে ক্রয় জাবেদার শেষে হবে এটা, বিক্রয় জাবেদায় কি হবে? দেনাদার হিসাব ডেবিট বা প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। আর এখানে ক্রয় জাবেদা হবে ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। তো ছকটা সম্পর্কে আমাদের ভালো একটা ধারণা থাকলে দেখো এই অঙ্ক করা কত সহজ। এখানে মাত্র অল্প এন্ট্রি থাকে, পরীক্ষায় সবসময় আমরা 2টা বেশি এন্ট্রি দেই না। দেখো এখানে 5 তারিখ এবং 15 তারিখের এন্ট্রিগুলো আসবে। দেখো 5 তারিখ এবং 15 তারিখ 2017 জুলাই 5 এবং 15। 5 তারিখে মাহি কম্পিউটার, 15 তারিখে রাজু কম্পিউটার। আচ্ছা, এখন দেখো এখানে এই যে টাকাটা আসছে, এটা নোটে বিশ্লেষণ করা আছে। এখানে এই টাকাটা যে কিভাবে আসলো সেটা নোটে আমি দেখাবো। তাহলে 5 তারিখে ডেবিট হিসাব খাতকে মাহি কম্পিউটারস এর নাম লিখবো, আর 15 তারিখে রাজু কম্পিউটার। মাহি কম্পিউটারে ওখানে দেখো চালান নং দেওয়া আছে প্রশ্নের মধ্যে 509, আর রাজু কম্পিউটারে চালান নং আছে 311। এরপরে টাকার পরিমাণ হবে কতটা কম্পিউটার ক্রয় করেছে সেটা কত টাকা করে গুণ করে কারবারি বাট্টা বাদ দিয়ে তারপর আনুষঙ্গিক খরচ যোগ করলে এটা আসবে। ঠিক তেমনি ভাবে রাজু কম্পিউটারের ক্ষেত্রেও কতটি কম্পিউটার ক্রয় করেছে কত টাকা করে গুণ করব, তারপর কারবারি বাট্টা বাদ দিয়ে আনুষঙ্গিক খরচ যোগ করলে এটা আসবে। ঠিক আছে, এরপর দেখো এরপর যোগ করলে কত আসে? 5,720,000 টাকা। 5,720,000 টাকা। এখন কিভাবে আসলো? দেখো মাহি কম্পিউটারে যে টাকাটা আসলো, মাহি কম্পিউটার থেকে 8টা কম্পিউটার ক্রয় করেছি 36,000 টাকা করে। কত? 36,000 টাকা করে। গুণ দিলাম 36 গুণ 8, 2,88,000 টাকা। বাটটা 6%। এখন বাটটা বের করা অবশ্যই শতকরা কিভাবে এটা তোমরা জানো। 17,280 টাকা। এটা বাদ দিলাম, এই যে রেড কালার, এটা বাদ দিলাম, 2,70,720 টাকা আসলো। এরপরে এখানে দেখো আনুষঙ্গিক খরচ ছিল, বহন খরচ 1,500 টাকা, সেটা যোগ করলাম, যোগ 2,72,220 টাকা আসলো। এই যে দেখো 2,72,220 টাকা আসলো, তাই না? এরপর আসো রাজু কম্পিউটার্সের, এখানে ছিল 40,000 টাকা করে, 6টি কম্পিউটার, 2,40,000 টাকা। বাটটা 5%, 5%-এ বাটটা আসবে 12,000 টাকা, বাদ দিলে 2,28,000 টাকা। এখানে আনুষঙ্গিক খরচ ছিল, বহন খরচ 500 টাকা, সেটা যোগ করলে কত আসে? 2,28,500। এই যে 2,28,500 রাজু কম্পিউটার্স, 2,28,500। ক্লিয়ার? এরপরে কি করব? যোগ করে দেব, এই দুইটা যোগ করে দেব, বাস ক্রয় জাবেদা সম্পূর্ণ। দেখো ক্রয় জাবেদা কত ইজি। আমরা অঙ্ক দেখলে ভয় পাই, কিন্তু বিষয়টাকে একটু যদি আমরা এটাকে মনোযোগ সহকারে যখন আমরা ক্লাসে নেই বুঝাই, একটু মনোযোগ সহকারে দেখবে, বাসায় একটু প্র্যাকটিস করবে। কারণ এমনিতেই কোনো কিছু শেখা যায় না, তার পিছনে একটু শ্রম দিতে হবে এবং মনোযোগী হতে হবে, তাহলে শেখা সম্ভব। এখানে ক্রয় জাবেদার ছক খুবই ইজি। যাবে তারিখ, ক্রেডিট হিসাব কাজ, শর্ত, চালান, সূত্র, আর শেষে জাবেদাটা হবে ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। ঠিক আছে, এখানে এন্ট্রি থাকে মাত্র দুইটা এন্ট্রি থাকে। সব অঙ্গই এখানে আমাদের বইয়ে যা আছে এবং আমরা যা প্রশ্ন সেট করি সেখানে দুইটা। কত ইজি, অল্প সময়ের ভিতর হয়ে যায়। এখানে সব তথ্য দেওয়া থাকবে, শুধু তুমি একটু ক্যালকুলেশন করে এই টাকাটা বের করবে, যোগ করে দেবে, শেষ। এখানে একটা বিষয় লক্ষণীয় যে এই যে আমরা এখানে দেখো টাকাটা বের করেছি 2,72,220, 2,72,220 টাকা। প্রথমে আমরা কি পণ্য ক্রয় করেছি সেই পণ্যের মূল্য বের করব প্রথমে, এরপরেই বাট্টা বাদ দেবো। এরপরে কি করব? বাট্টা বাদ দেবো। আগে কি করব? পণ্যের মূল্য নির্ণয় করব, এরপরে বাট্টা বাদ দেবো, এরপরে আনুষঙ্গিক খরচ যোগ করব। এমন হবে না যে আমি আগে পণ্যের মূল্য বের করলাম, তারপরে বহন খরচ যোগ করলাম, তারপর বাট্টা বাদ দিলাম, তাহলে কিন্তু অঙ্ক ভুল হবে। এটা মনে রাখতে হবে। পণ্য ক্রয় মূল্যের উপর বাট্টা দেওয়া হয়, আনুষঙ্গিক খরচের উপর বাট্টা দেওয়া হয় না। এই জন্য আনুষঙ্গিক খরচগুলি পরে যোগ হবে। ব্যাপারটা ক্লিয়ার কিনা? আগে পণ্যের মূল্য লিখবো, তারপরেই বাট্টা বাদ দেবো, তারপরে যদি বহন খরচ বা অন্যান্য পেকিং খরচ অন্যান্য কিছু থাকে সেগুলি যোগ বিয়োগ করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে ক্রয় জাবেদা
আমাদের শখটাকে মনে রাখতে হবে এবং কিভাবে বসানো হয়, টাকা কিভাবে বের করতে হয় তা একটু প্র্যাকটিস করবা, দেখো হয়ে যাবে। এরপর আমরা আসবো সৃজনশীল পাস, যেটা তোমাদের সাজেশনে আছে। এটা কিন্তু এই অধ্যায়ে জাবেদা অধ্যায়ে সাজেশনে আছে, দেখবে এটা, ঠিক আছে? সাজেশনে এটা আছে, সৃজনশীল পাস। তোমাদেরকে গত ক্লাসে আমি এটার হোমওয়ার্কও দিয়েছিলাম, যারা করেছো ভালো, সবাই এটাকে আবার দেখো। মেসার্স আলফা ট্রেডার্স 2010 সালের 1 জানুয়ারি তারিখে সম্পাদক দায়দেনা ছিল নিম্নরূপ: নগদান হিসাব 40,000 টাকা, আসবাবপত্র হিসাব 1 লক্ষ টাকা, বিনিয়োগ 50,000 টাকা, পাওনাদার 10,000 টাকা ও মূলধন 1,80,000 টাকা। 31 ডিসেম্বর 2017 তারিখে ব্যবসায়ের নিম্নোক্ত বিষয়গুলো বিবেচনা করা হয়। মোট প্রদত্ত বেতন 1,20,000 টাকা, যার মধ্যে 20,000 টাকা অগ্রিম প্রদান করা হয়েছে। অর্থাৎ আমরা যে বেতন দিয়েছি তার মধ্যে এই যে 1,20,000 টাকা বেতন ধরেছি লিখেছি, কিন্তু এর মধ্যে অগ্রিম আছে 20,000 টাকা। আর ভাড়া প্রদান করেছি 50,000 টাকা, কিন্তু এখনো দেওয়া হয় নাই কত, বকেয়া 10,000 টাকা। আর বিনিয়োগের সুদ প্রাপ্য এত টাকা, মানে প্রাপ্য মানে কি, পাবো। বিনিয়োগের প্রাপ্য সুদের পরিমাণ 5,000 টাকা পাবো। বিনিয়োগের সুদ অর্জিত হয়েছে, পাইনি, এখনো নিয়ে আসিনি। আমি যে ইনভেস্ট করেছি সেখানে সুদ হয়েছে, সেটা এখন আমাকে দেয়নি, আমি পাইনি, সেটাকে বলে প্রাপ্য। আর প্রাপ্ত সেটা হচ্ছে আমি যেটা পেয়ে গেছি, প্রাপ্ত। এই জন্য প্রাপ্য এবং প্রাপ্ত এই দুটি অর্থ ভিন্ন অর্থ মিন করে, এই জন্য এটাকে সাবধানতার সহিত দেখতে হবে। কারণ প্রাপ্য এবং প্রাপ্ত এ কথার উপর লেনদেনের যে ডেবিট ক্রেডিট নির্ণয় বা লেনদেনটা ভিন্নভাবে লেখা হবে। বিনিয়োগের প্রাপ্য সুদের পরিমাণ 5,000 টাকা, তাহলে প্রাপ্য সুদ মানে এটা আমি পাবো। আসবাবপত্রের উপর অবচয় ধার্য করা হয়েছে এত টাকা, এগুলি এখনো সমন্বয় করা হয়নি। তো আমরা প্রশ্নটা দেখলাম, 1 তারিখে কিছু লেনদেন আছে যেখানে সম্পদ এবং দায় আছে, আর এখানে কিছু অসমন্বিত বিষয় আছে, এটাকে সমন্বয়। প্রশ্নে আসি আমরা, দেখো প্রশ্নে আসি। উপযুক্ত তথ্য হতে প্রারম্ভিক জাবেদা দাখিলা দাও। প্রারম্ভিক শব্দের অর্থ হচ্ছে শুরু, প্রারম্ভিক, জি, প্রথমে জাবেদা, অর্থাৎ 1 তারিখে জাবেদা দাখিলা দিতে হবে। বছর বা হিসাবকালের প্রথমে যেটা দেওয়া হয় ওটাকে বলে প্রারম্ভিক। এবার বলছে বছর শেষে প্রয়োজনীয় সমন্বয় জাবেদা দাখিলা, অর্থাৎ যেগুলি লেখা হয় নাই, সমন্বয় করা হয় নাই, সেগুলিকে সমন্বয় করার জন্য যে জাবেদা সেটাকে বলা হয় সমন্বয় জাবেদা। এবং শেষে যেটা দেওয়া হয় সমাপনী দাখিলা, বছর শেষে কিছু হিসাব বন্ধ করতে হয়, সেটাকে বলে সমাপনী দাখিলা। কিছু হিসাব পরবর্তী সালে আর যাবে না, আয় ব্যয় হিসাবগুলি বন্ধ করতে হয়, সেটাকে বলে সমাপনী দাখিলা। এই যে 3টা দাখিলা, প্রারম্ভিক, সমন্বয় এবং সমাপনী, এই 3টা দাখিলাকে প্রকৃত জাবেদা বলে। এই 3টা জাবেদাকে প্রকৃত জাবেদা বলে। তোমরা এটা বিশদ আলোচনায় যাব আমরা পরবর্তীতে, যখন তোমাদের সাজেশনের অঙ্কগুলি শেষ হবে তখন আমরা একেবারে চ্যাপ্টারের শুরু থেকে এই বিশদ আলোচনা করবো ইনশাআল্লাহ, সময় থাকলে, ক্লাস থাকলে। তো তখন এই বিষয়গুলি তোমাদের কাছে ক্লিয়ার হবে। তাহলে প্রারম্ভিক জাবেদা, সমন্বয় জাবেদা, সমাপনী জাবেদা, এইগুলিকে বলা হয় প্রকৃত জাবেদা। এই সবগুলি প্রকৃত জাবেদা। আমরা ক প্রশ্নের উত্তর কিভাবে করব? উপযুক্ত তথ্য হতে প্রারম্ভিক জাবেদা দাখিলা দাও। প্রারম্ভিক জাবেদা দাখিলা কোথা থেকে দেব? এই যে দেখো 1 তারিখে যে দাখিলাগুলি আছে, 1 জানুয়ারি কোন পর্যন্ত আছে, এই পর্যন্ত দেখো। মূলধন 1,80,000 এই পর্যন্ত না। এরপর আছে 31 ডিসেম্বর, নিচেরগুলি হচ্ছে পরের বছর শেষের। তাহলে প্রারম্ভিক জাবেদা দেব এখান থেকে, এই যে নগদান হিসাব থেকে মূলধন হিসাব পর্যন্ত। কারণ বলা আছে 1 তারিখে সম্পদ ও দায় দেনা, এটা আছে, তাহলে প্রারম্ভিক জাবেদা দেব এইগুলি, ঠিক আছে? এখানে নগদ আছে এত টাকা, আসবাবপত্র আছে এত টাকা, বিনিয়োগ আছে এত টাকা, পাওনাদার আছে এত টাকা, মূলধন আছে এত টাকা। তাহলে আমরা জাবেদায় লিপিবদ্ধ করব। নগদ যেগুলি সম্পদ সেগুলি ডেবিট করব, আর যেগুলি দায় সেগুলি ক্রেডিট করব। এখানে নগদ সম্পদ, আসবাবপত্র সম্পদ, বিনিয়োগ সম্পদ, এই 3টা হবে ডেবিট। আর পাওনাদার হচ্ছে লায়াবিলিটি, দায়, এজন্য এটা ক্রেডিট। মূলধন মালিকানা সত্ত্ব, এটা ক্রেডিট। কিভাবে করব দেখো। প্রারম্ভিক জাবেদা দাখিলা 5 এর ক এর উত্তর দেখো।
দেখো নগদান হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ডেবিট, বিনিয়োগ হিসাব ডেবিট, এই তিনটে সম্পদ, এই জন্য এই তিনটে ডেবিট। আর পাওনাদার হিসাব এল, না লায়াবিলিটি দায়, মূলধন মালিকানা সত্ত্ব ক্রেডিট। তারপরে যোগ করে দেবো, বৈদিক যোগ করে দেবো 1,90,000, 1,90,000। এখানে ব্যাখ্যা দিতে হবে, কারণ জাবেদায় ব্যাখ্যা থাকবে। কারণ আমরা দেখো এখানে বিবরণের ঘরে আমরা কি লিখেছি, হিসাবের নাম ও ব্যাখ্যা, হিসাবের নাম ও ব্যাখ্যা। জি, ব্যাখ্যাটা কি হবে? ব্যাখ্যাটা কি হবে? 2017 সালের প্রথম কার্যদিবসের সম্পদ, দায় ও মালিকানা সত্ত্বের প্রারম্ভিক দাখিলা দেওয়া হবে। তাহলে এই যে সম্পদ, এই তিনটে সম্পদ, এইটা দায়, এটা মালিকানা সত্ত্ব, সে কথাই বলেছি। মানে বছরের শুরুতে কি করলাম, প্রথম কার্যদিবসে, অথবা আমরা লিখতে পারি জানুয়ারি 1, 2017 তারিখে সম্পদ, দায় ও মালিকানা সত্ত্বের প্রারম্ভিক দাখিলা দেওয়া হবে। ব্যাখ্যা কিন্তু দিতে হবে। অনেকে কিন্তু লেখে জাবেদার ব্যাখ্যা দেয় না, কিন্তু ব্যাখ্যার প্রয়োজনীয়তা আছে। যদি আমরা বলি ব্যাখ্যার প্রয়োজন নাই, প্রশ্নে যদি বলা থাকে সেক্ষেত্রে দিবা না, কিন্তু এছাড়া জাবেদায় ব্যাখ্যা দিতে হবে। ক্লিয়ার? এরপর আসবো আমরা ক্ষয়ের উত্তর। বছর শেষে প্রয়োজনীয় সমন্বয় দাখিলা দেখাও। দাখিলা সমন্বয় জাবেদা দেয়। এখন সমন্বয় হবে কোনগুলি? এই যে 1, 2, 3, 4। এখানে কিছু অসমন্বিত বিষয় আছে, যেমন এই অগ্রিম ভাড়া, তারপর বকেয়া ভাড়া, অগ্রিম বেতন, বকেয়া ভাড়া, তারপর বিনিয়োগের সুদ যেটা পাইনি এখনো, এবং আসবাবপত্রের অবচয় ধরা হয়েছে, এটা এগুলিকে সমন্বয় করতে হবে। এগুলিকে সমন্বয় যাবে যাবে। অবচয় মানে কি? অবচয় হচ্ছে ব্যবহারজনিত ক্ষতি, স্থায়ী সম্পত্তির ব্যবহারজনিত যে মূল্য হ্রাস, সেটাকে অবচয় বলে। অর্থাৎ তুমি যদি একটা আসবাবপত্র ক্রয় করো ব্যবসার জন্য, অথবা যন্ত্রপাতি ক্রয় করো, তুমি 1 বছর ব্যবহার করলে, 2 বছর ব্যবহার করলে, এরপর দেখবা ওইটার মূল্য হ্রাস পায়, কারণ ওটা বিভিন্নভাবে ক্ষয় হয়, ওটা পুরাতন হয়, নষ্ট হয়, এ কারণে ওটার মূল্য কমে যায়। সেই যে কম মূল্য, সেটুকে, সেই কম মূল্যটাকেই অবচয় বলে। এসব বিষয়ে আমি পরে ডিটেইলস আলোচনা করবো। আমরা এখন ক্লাস শেষ করার চেষ্টা করব। আচ্ছা, তাহলে আমরা 1, 2, 3, 4 এই যে সমন্বয়গুলি থেকে আমরা সমন্বয় জাবেদা তৈরি করব। দেখো, সমন্বয় জাবেদা দাখিলার এই একই ছক, কিন্তু দেখো এখানে যে তিনটা জাবেদার ছক, একই ছক। এই প্রকৃত জাবেদাকে আবার সাধারণ জাবেদা বলে। আমরা যে সাধারণ জাবেদার ছক, সেটাই কিন্তু এটা। এগুলি আমরা পরবর্তীতে ডিটেইলস আলোচনা করলে তখন ক্লিয়ার হবে। তারিখ, হিসাবের নাম ও ব্যাখ্যা, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, সমন্বয় জাবেদা দাখিলা। আচ্ছা, এখন কোনগুলির আমরা সমন্বয় করব? 1 তারিখে 1 কি ছিল? 1 দেখো এখানে উপরে চলে আসে, দেখো 1 মোট প্রদত্ত বেতন 1,20,000 টাকা, তাই না? যার মধ্যে 20,000 টাকা অগ্রিম। এখন আমরা সমন্বয় করব কোনটাকে? এই যে অগ্রিমটাকে। কোনটাকে? অগ্রিম 20,000 টাকা। জি, তাহলে দেখো এখানে তারিখ দিয়েছি কোনটা? দেখো 2017 ডিসেম্বর 31। কেন? এই সমন্বয়টা করা হয় হিসাবকাল শেষে। হিসাবকাল শেষে, এখানে হিসাবকাল শেষ হচ্ছে ডিসেম্বর 31, বছরের শেষ হিসাবকাল শেষ। এখানে কখনো কখনো জুনের 30 বছর শেষ হবে, হিসাবকাল শেষ হবে, বছর শেষ হবে না। এক একটা প্রতিষ্ঠান বছর শুরু করে 1 জানুয়ারি থেকে শেষ হয় 31 ডিসেম্বর। আবার কোনো কোনো প্রতিষ্ঠান 1 জুলাই থেকে হিসাবকাল শুরু করে 30 জুন শেষ হয়। তো এখানে হিসাবকাল শেষ হচ্ছে ডিসেম্বর 31। এই জন্য এই সমন্বয় দাখিলা দেওয়া হয় হিসাবকাল শেষে। এই জন্য তারিখগুলি দেখো 31 ডিসেম্বর দেওয়া আছে, তাই না? 31। এবার আসে 1, 20,000 টাকা অগ্রিম প্রদান করা হয়েছে, এই বেতনের মধ্যে আছে, কিন্তু এটা বেতনের মধ্যে থাকার কথা না, কারণ এটা এখনো খরচ হয় নাই, তাই না? অগ্রিম বেতন হিসাব ডেবিট, বেতন হিসাব ক্রেডিট। এই জাবেদা করে এই বেতন হিসাব থেকে এটা বাদ দেওয়া হয়েছে। বেতন হিসাব ডেবিট হয়, কিন্তু এখানে বেতন হিসাব কি? ক্রেডিট, কারণ এই বেতনের মধ্যে ছিল। এটা বাদ দেওয়ার জন্য আমরা অগ্রিম বেতন হলো সম্পদ, খরচ যদি আমরা অগ্রিম করি সেটা সম্পদ হয়। তাহলে অগ্রিম বেতন হিসাব ডেবিট, বেতন হিসাব ক্রেডিট। অগ্রিম বেতন বেতন হিসাবের সাথে সমন্বয় করা হলো। এই যে টাকা কত? 20,000 টাকা, 20,000, 20,000। এরপরে আছে দেখো 2 নম্বরে কি আছে? ভাড়া প্রদান করা হয়েছে 50,000 টাকা এবং বকেয়া আছে 10,000।
এই 10,000 যে বকেয়া আছে এটাকে সমন্বয় করব, আমরা সমন্বয় করব এই 10,000 টাকা। তাহলে ভাড়া হিসাব ডেবিট, বকেয়া ভাড়া ক্রেডিট। এই বকেয়া ভাড়া ক্রেডিট কেন হলো? বকেয়া যদি কোনো খরচ বকেয়া থাকে সেটা দায় হয়, দায় ক্রেডিট হয়, দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। তাহলে ভাড়া হিসাব ডেবিট, বকেয়া ভাড়া ক্রেডিট। আর অগ্রিম দিলে সম্পদ হয়, এই যে খরচ অগ্রিম দিয়েছে, অগ্রিম বেতন ডেবিট হয়েছে, সম্পদ বৃদ্ধি পেয়েছে। আর এখানে খরচ বকেয়া রয়েছে, দায় হয়েছে। ঠিক আছে, মনে রাখবে যদি খরচ অগ্রিম করা হয় তাহলে অগ্রিম ওই খরচটা ডেবিট হবে এবং সম্পদ এটা সম্পদ হিসাব। আর খরচ যদি বকেয়া থাকে তাহলে দায় হয়, তাহলে দায় বকেয়া ওই খরচটা ক্রেডিট হয়, যেমন এই বকেয়া ভাড়া ক্রেডিট আর অগ্রিম বেতন ডেবিট। এরপর আসো 3 নম্বরে কি ছিল? বিনিয়োগের প্রাপ্য সুদের পরিমাণ, অর্থাৎ বিনিয়োগের সুদ পাবো 50,000 টাকা, 5,000 টাকা পাইনি এখনো। তাহলে যেটা আয় যদি অনাদায়ী থাকে, প্রাপ্য থাকে, তাহলে সেটা সম্পদ হয়। আয় হয়েছে কিন্তু আমি এখনো এটা পাইনি, তাহলে সেটা সম্পদ। এই জন্য প্রাপ্য বিনিয়োগের সুদ কি? ডেবিট, সম্পদ বৃদ্ধি পেয়েছে, সম্পদের পরিমাণ বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ পাবো। প্রাপ্য বিনিয়োগের সুদ ডেবিট, আর বিনিয়োগের সুদ আয়, এই জন্য বিনিয়োগের সুদ ক্রেডিট। যদি এটা পেয়ে যেতাম দেখো তখন কি হতো? যদি এখানে প্রশ্নটা এরকম হতো, বিনিয়োগের সুদ পাওয়া গেল, তাহলে নগদান হিসাব ডেবিট, বিনিয়োগের সুদ ক্রেডিট। এখনো বিনিয়োগের সুদ ক্রেডিটই আছে কিন্তু পাই নাই, এই জন্য প্রাপ্য বিনিয়োগের সুদ ডেবিট। ক্লিয়ার কিনা? এরপর আসো 4 নম্বরে কি আছে দেখো, আসবাবপত্রের উপর 10,000 টাকা অবচয় দেখা যায়। অবচয় একটা ব্যয় বা ক্ষতি, ব্যবহারজনিত ক্ষতি, বা একটা ব্যয় বা ক্ষতি। ব্যয়, খরচ, ক্ষতি এগুলি আমরা এক হিসাবে লিখি না? খরচ, ক্ষতি, ব্যয় বা এগুলি আমরা কি করি? এক হিসাবে ধরি, ইএক্স যেটা। তাহলে এখানে দেখো অবচয় ডেবিট, খরচ হলে কি হয়? ডেবিট। আর এটাকে আমরা পুঞ্জীবিত অবচয়, এখানে ব্র্যাকেটে আসবাবপত্র লিখবো, ব্র্যাকেটে কি লিখবো? আসবাবপত্র। কিসের উপর ধরা হয়েছিল? এখানে পুঞ্জীবিত অবচয়, ব্র্যাকেটে এখানে ফাঁকে ব্র্যাকেটে আসবাবপত্র লিখবো। পুঞ্জীবিত অবচয় আসবাবপত্র হিসাব ক্রেডিট। অবচয় ডেবিট, পুঞ্জীবিত অবচয় আসবাবপত্র লিখবো ব্র্যাকেটে ক্রেডিট। ব্যাখ্যা কি দেব? আসবাবপত্রের অবচয় সমন্বয় করা, তারপর যোগ করে দেব। জাবেদায় অবশ্যই যোগ করতে হবে, জাবেদায় অবশ্যই যোগ করতে হবে। অন্যান্য হিসাবের ক্ষেত্রে যোগ না করলে, যেমন ডেবিট ক্রেডিট নির্ণয়, ওসব ক্ষেত্রে যোগ করতে হয় না, কিন্তু জাবেদায় অবশ্যই যোগ করতে হবে। জি, এরপর আসো 3 নম্বর, সমাপনী দাখিলা দেখাও। সমাপনী দাখিলা, সমাপনী দাখিলা দেখাবো কিসের উপর? আয় ব্যয়ের উপর, যেটা এখন যে 1, 2, 3, 4 এই 4টার উপর সমাপনী দাখিলা। এখানে যে ব্যয়গুলি আছে, আয়গুলি আছে, সেটাকে আমরা শেষ করে দেবো। এর পরবর্তীতে এই হিসাবগুলি যাবে না, পরবর্তী বছরে এই হিসাবগুলি যাবে না। এই জন্য উল্টা দাখিলা দেব, উল্টা দাখিলা দেব। যেটা ব্যয় থাকে ডেবিটে, ওটা ক্রেডিট করে দেব, আর আয় থাকে ক্রেডিটে, ওটা ডেবিট করে দেব। কিসের সাথে দেব? এই ব্যয় এবং আয়গুলি কোথায় যায়? আয় বিবরণীতে যায়। এই যে আয় বিবরণী হিসাবের মাধ্যমে এটাকে ক্লোজ করে দেব। দেখো গয়ে কিভাবে করবো আমরা, দেখো গ, সমাপনী জাবেদা দাখিলা। এগুলি কিন্তু সবগুলি প্রকৃত জাবেদা, আগেই বলেছি, উপরে লিখতে পারো বা ব্র্যাকেটে লিখতে পারো। আচ্ছা, এখানে তারিখ, হিসাবের নাম ও ব্যাখ্যা, প্রতিদিন পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, একই সব। তাহলে দেখো এখানে আয় আছে একটা, আয় আছে কয়টা? এই যে 1, 2, 3, 4, এই যে 4টা সমন্বয়, যে অসমন্বিত যে বিষয় ছিল, এর মধ্যে আয় আছে একটা, বিনিয়োগের সুদ। তাহলে বিনিয়োগের সুদ ওখানে ক্রেডিট ছিল, দেখো আগের অঙ্কটায় ক্ষয়ে ক্রেডিট ছিল। বিনিয়োগের সুদ কোথায়? ক্রেডিট ছিল না? এখানে দেখো এই যে বিনিয়োগের সুদ ক্রেডিটে ছিল, এখন এটা হবে ডেবিট। আর এই বেতন, আর বেতন বিনিয়োগের সুদ ডেবিট হবে, এটাকে ক্লোজ করে দিতে হবে। ক্লোজ করতে হলে উল্টা দাখিলা হয়। অর্থাৎ আমি বলি, যদি কোনো হিসাবকে কমাতে হয়, যেমন ক্রয় হিসাবকে যদি কমাতে হয়, ক্রয় থাকে কোথায়? ডেবিটে। এখন এটাকে কমাতে হলে ক্রয়কে ক্রেডিট করতে হবে, তাহলে কমে যাবে। এখন হ্যাঁ, বিনিয়োগের সুদকে বাদ দিতে হবে, কারণ এটা পরবর্তী হিসাবে যাবে না।
এই জন্য বিনিয়োগের সুদ ক্রেডিট ছিল, এখন এটাকে ডেবিট করে ভ্যানিশ করে দেওয়া হলো। কিসের মাধ্যমে? আয় বিবরণীতে, আয় বিবরণী হিসাবের মাধ্যমে। কারণ এই বিনিয়োগের সুদ এটা আয় বিবরণীতে যায়, এই জন্য আয় বিবরণী দ্বারা এটাকে ভ্যানিশ করতে হবে। তাহলে বিনিয়োগের সুদ ডেবিট, আয় বিবরণী ক্রেডিট। বিনিয়োগের সুদ হিসাবের উদ্বৃত্ত আয় বিবরণীতে স্থানান্তরের মাধ্যমে বন্ধ করা হলো, তার মানে এটা ক্লোজ। এরপরে আর তিনটে আছে খরচ, দেখো আর তিনটে আছে কি খরচ। এখানেও তারিখ কিন্তু লাস্টের তারিখ, হিসাবকালের শেষ তারিখ। এখানে দেখো আয় বিবরণী ক্রেডিট ছিল, এখানে আয় বিবরণী কি ডেবিট। আয় বিবরণী কি ডেবিট। বেতন, ভাড়া, অবচয় এগুলি কি ডেবিট হয় না? এখন ক্রেডিট হয়েছে, কারণ এটাকে বাদ দিয়েছি। বাদ দিতে হলে উল্টো দাখিলা দিতে হবে, বিপরীত দিকে বসাতে হবে। কিসের মাধ্যমে আমরা শেষ করব? আয় বিবরণীর মাধ্যমে। তাহলে আয় বিবরণী ডেবিট, বেতন হিসাব ক্রেডিট, ভাড়া হিসাব ক্রেডিট, অবচয় হিসাব ক্রেডিট। এখন এই তিনটা দেখো, বেতন হিসাব কত ছিল? 1,20,000 টাকা, তাই না? অগ্রিম ছিল 20,000, অগ্রিম বাদ দিলে 1 লক্ষ থাকে। ভাড়া ছিল 50,000 টাকা, বকেয়া ছিল 10,000 টাকা, তাই না? তাহলে বকেয়া সবসময় যোগ হয়, তাহলে ভাড়া যোগ বকেয়া 50 যোগ 10 60 হইল। আর অবচয় ছিল 10,000 10,000। এখন এখানে আমরা লিখবো বেতন হিসাব, ভাড়া হিসাব, অবচয় হিসাব এর উদ্বৃত্ত আয় বিবরণীতে স্থানান্তরের মধ্যে বন্ধ করা। অথবা যদি আমরা একত্রে লিখি, ব্যয় হিসাব সমূহের, একত্রে লিখছি এই তিনটার নাম না লিখে, ব্যয় হিসাব সমূহের উদ্বৃত্ত আয় বিবরণীতে স্থানান্তরের মাধ্যমে বন্ধ করা হলো। অথবা তুমি আলাদা আলাদা লিখতে পারো, বেতন হিসাব, ভাড়া হিসাব, অবচয় হিসাবের উদ্বৃত্ত আয় বিবরণীতে স্থানান্তরের মাধ্যমে বন্ধ করা। ক্লিয়ার? এরপর এটাকে যোগ করতে হবে, বাস যোগ করে ক্লোজ করে দিতে হবে। সময় শেষের দিকে আমরা তাড়াতাড়ি শেষ করতে হবে। মূল্যায়নে আনুষঙ্গিক খরচ কি বলো? আনুষঙ্গিক খরচ কি? যে কেউ বলো। আনুষঙ্গিক খরচ কি? ক্রয়ের সাথে, পণ্য ক্রয়ের সাথে যে জি জি না, এখন যে আলোচনা করছি তার উপর। আনুষঙ্গিক খরচ হচ্ছে ক্রয়ের সাথে অন্যান্য যে খরচগুলি হয়, প্রত্যক্ষ খরচ, সেটা হচ্ছে আনুষঙ্গিক খরচ। না, শুক্রবার ক্লাস হয় না, তুমি এটা জানো না। ক্লাস রুটিনে 2 দিন আমার শনি এবং রবিবার। শুক্রবার একটা বিশেষ ক্লাস, এটা আলোচনা পর্যালোচনা করা হয়, ওটা আমার পার্সোনাল আইডি দিয়ে। ঠিক আছে, আইডিটা আমি দিয়ে দিচ্ছি তোমার। আচ্ছা, না আরেকবার কি দেওয়া যাবে? কি দেওয়া যাবে? আইডিটা আপনার আচ্ছা পার্সোনাল। আচ্ছা, লাস্টে দিচ্ছি। জি, ক্রয় জাবেদার ছক আঁকো। ক্রয় জাবেদার ছকটা আমি দেখিয়েছি, ওখানে ছকটাকে তোমার জানতে হবে। বিশেষ করে শেষে যে জাবেদাটা হয়, ক্রয় হিসাব ডেবিট, পদ হিসাব ক্রেডিট, এটাকে মনে রাখবে। ডেবিট নোট কি? ডেবিট নোট কি বলো, কেউ একজন বলো। ডেবিট নোট হচ্ছে পণ্য ফেরতের জন্য ডেবিট নোট তৈরি করা হয়। ডেবিট নোট ক্রেতা তৈরি করে। কোনো পণ্য নষ্ট বা কোনো কারণে যদি ফেরত দিতে হয়, সেই পণ্যের মূল্য সহ এবং কারণ, ফেরতের কারণ উল্লেখ করে আপনাদের হিসাবকে ডেবিট করা হয়েছে এ কথা লিখে বিক্রেতার কাছে পাঠানো হয়, এটা হচ্ছে ডেবিট নোট। ডেবিট নোটের বিবরণী করে কি লিখতে হয়? লিখতে হয় পণ্যের বিবরণ, ফেরতের কারণ এবং এই ফেরত পণ্যের মূল্য দ্বারা আপনাদের হিসাব খাতকে ডেবিট করা হয়েছে। এটা গুরুত্বপূর্ণ একটা কথা, এটা অবশ্যই জানতে হবে। রোজিন এখন যোগ দিছে। আচ্ছা, এরপর আসো, আমরা শেষ করব। হোমওয়ার্ক আমরা 5 আগে দিয়েছিলাম, ঠিক আছে? যারা করেছো 5 সাজেশনে থাকার কারণে এটাকে আবার ভালোভাবে 4 এর সাথেও করবে। হোমওয়ার্ক 4 এবং সেই সাথে 5ও করে রাখবে। জি, সবাইকে ধন্যবাদ।